আসসালামু আলাইকুম। বই পাঠের আজকের পর্বে পড়ছি বিখ্যাত লেখক আহমদ ছফার বিখ্যাত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। পড়ছি তৃতীয় খণ্ড ১৩তম পর্ব। সামারক শুক্রবার ঠিক বেলা ৩টের সময় আমার ঘরে এলো। আমি ভেবেছিলাম সে ৪টেয় আসবে। আজকে তার পোশাকের সামান্য পরিবর্তন দেখলাম। সে হাতের কোনোই অবধি লম্বা ব্লাউজ পরেছে, চুলগুলো বেঁধেছে টেনে খোপা করে। তার দোল দোলানো খোপাটায় প্রতি পদক্ষেপে আন্দোলিত হচ্ছে। সামারক যাই পড়ুক না কেন তাকে সুন্দর দেখায়। রোদের ভেতর দিয়ে আসায় তার মুখটা লাল হয়ে উঠেছে। সে আমার ৩ পায়া চেয়ারটা টেবিলে ঠেস দিয়ে বসতে বসতে বলল, বুঝলেন জাহিদ সাহেব, আপনার বিষয়ে একটা মাত্র প্লাস পয়েন্ট আমি আবিষ্কার করতে পেরেছি। নইলে আপনার সবটাই নেগেটিভ। আপনি একটা বিশ্রী ঘরে থাকেন, নোংরা জামা কাপড় পরে ঘুরে বেড়ান, আর দেখতেও আপনি সুন্দর নন। আমি বললাম, নেগেটিভ দিকগুলো তো জানলাম, এখন প্লাস পয়েন্টের কথা বলুন। সে বলল, আপনি শুনলে আবার চটে যাবেন না তো? বললাম, না, চটবো কেন? সে কপালের ঘাম ছোট রুমালে মুছে নিয়ে বলল, শুধু লিকার চিনি দিয়ে চাটা আপনি এত ভালো বানান যে আপনার অন্য সব অপূর্ণতা ক্ষমা করে দিতে ইচ্ছা করে। আমি খুব খুশি হয়ে গেলাম। বললাম, আপনাকে কি 1 কাপ বানিয়ে দেব? সামারক বলল, আপনি হিটারে পানি গরম করতে থাকুন, আমি টয়লেটে গিয়ে হাত মুখ ধুয়ে আসি। আমি কেতলিটা পরিষ্কার করে হিটারটা জ্বালালাম। সামারক হাত মুখ ধোয়ার জন্য টয়লেটে ঢুকলো। টয়লেট থেকে বেরিয়ে বলল, হাত মুখ মোছার মতো আপনার ঘরে কিছু আছে? আমি গামছাটা বাইরে দিলাম। সে হাত মুখ মুছতে মুছতে বলল, এই মাত্র আরও একটা প্লাস পয়েন্ট আমি আবিষ্কার করলাম। আমি বললাম, বলে ফেলুন। সামারক বলল, আপনার টয়লেটটিও ভারী খড়খড়ে। একটু হাসলাম। চাটা বানিয়ে তার দিকে বাড়িয়ে দিলাম। সে কাপটা হাতে তুলে নিয়ে বলল, আমার বইটা পড়েছেন? আমি বললাম, পড়তে চেষ্টা করেছি। কিছু বলবেন? হ্যাঁ, আমার লেখাগুলোর ব্যাপারে কথা বলতেই তো এলাম। আমি বাক্স খুলে তার কবিতার খাতাটা হাত ছুঁয়ে বের করলাম। সামারক চায়ে চুমুক দিতে দিতে বলল, এখন নয়, এখন নয়। এই বদ্ধ ঘরে এমন গুমোট গরমের মধ্যে কি কবিতা আলোচনা চলে? রোদটা একটু পড়ুক, আপনাকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে বসবো। তখন কবিতা পড়ে শোনাবো। আমার এক বন্ধুও আসবে। সামারক আমাকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাবে এবং কবিতা পড়ে শোনাবে শুনে ভেতরে ভেতরে খুবই উল্লসিত হয়ে উঠেছিলাম। কিন্তু তার একজন বন্ধু আসার সংবাদে আমার উৎসাহে ভাটা পড়ে গেল। তবে সামারককে সেটা জানতে দিলাম না। সে আমার কাছে জানতে চাইল, আচ্ছা জাহিদ সাহেব, আপনি কি কাজ করেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি জানেন না? সে জবাব দিল, আপনি তো আমাকে বলেননি। জানবো কেমন করে? আমি বললাম, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে রিসার্চ স্কলার হিসেবে নামটা রেজিস্ট্রেশন করেছি এবং মাসে মাসে সামান্য স্কলারশিপ পেয়ে থাকি। সামারক চা শেষ করে কাপটা টেবিলে রাখলো। তারপর বলল, আপনি এত ট্যালেন্টেড মানুষ হয়েও এমন পোকা বাছার কাজটি নিলেন কেন? আমি বললাম, আর কি করতে পারতাম? সংবাদপত্রের চাকরি। হঠাৎ করে সামারক জিজ্ঞেস করল, আপনার সিগারেট আছে? আমি একটু হকচকিয়ে গেলাম। আপনি সিগারেট খান? সে বলল, কেন, সিগারেট খেলে দোষ কি? গ্রামে দেখেননি, মেয়েরা সবাই ঘরে উপর টানে। আসলে আপনাদের পুরুষদের চিন্তাগুলো এমন এক পেশেভাবে বদ্ধমূল হয়ে গেছে যে মনে করেন সবটাতেই আপনাদের একচেটিয়া অধিকার। আমি জবাব দিতে পারলাম না। পুরুষতন্ত্রের বিরুদ্ধে সবাই এমন উঠে পড়ে লেগেছে, মাঝে মাঝে মনে হয় পুরুষ হয়ে জন্মগ্রহণ করে মস্ত অপরাধ করে ফেলেছি। জন্মগ্রহণ করাটা যদি আমার ইচ্ছের উপর নির্ভর করত, আমি নারী হয়ে জন্মগ্রহণ করতাম। ঘরে সিগারেট ছিল না। দোকানে গিয়ে 1 প্যাকেট স্টার সিগারেট কিনে আনলাম। প্যাকেটটা খুলে তাকে একটা দিলাম এবং নিজে একটা ধরালাম। সামারক সিগারেটে টান দিয়ে খক খক করে কেশে ফেললো এবং কাশির বেগটা কমে গেলে বলল, আপনি বাজে সিগারেট খান কেন? বললাম, আমার ক্ষমতা যা তাতে ওই স্টারই কিনতে পারি। সামারক আধা পড়া সিগারেটের বাটটি অ্যাশট্রেতে রাখতে রাখতে বলল, আমি আপনাকে 1 কার্টন ভালো সিগারেট গিফট করব। আমি বললাম, তারপর কি হবে? সে বলল, আপনি অমন করে কথা বলছেন কেন? আপনি আপনার দাড়ি নিয়ে বড় বেশি বাড়াবাড়ি করেন।
দারিদ্র্যকে গ্লোরিফাই করার মধ্যে মহত্ব কিছু নেই। আমি শামারুকে কিছুতে আসল বিষয়ের দিকে টেনে আনতে পারছিলাম না। যে কথাগুলো ভেবে রেখেছি কি করে তার প্রকাশ করা যায় তার একটা উপলক্ষ সন্ধান করছিলাম। সে বারবার পাশ কাটিয়ে যাচ্ছিল। এভাবে কিছুক্ষণ কাটিয়ে দেওয়ার পর আমি কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না। শামারক জানতে চাইল, আপনি এখন লিখছেন না কেন? আমি বললাম, লেখা আসছে না। বেশ কিছুদিন থেকে একটা নাটক লেখার কথা ভাবছি, বিষয়টা আমার মনে ভীষণ ধাক্কা দিচ্ছে। শামারক বলল, আপনি কিছু মনে করবেন না, আমি পা দুটো আপনার বিছানায় একটু টেনে দিচ্ছি। তারপর পা দুটো প্রসারিত করে টেবিলের উপর রাখলো। কি সুন্দর ফর্সা শামারকের পা! আমার ছুঁয়ে দেখার ইচ্ছে প্রবল হয়ে উঠল। খুব কষ্টে সেই ইচ্ছেটা দমন করলাম। সে বলল, আপনার নাটকের থিমটা বলুন দেখি। আমি বললাম, একটুখানি কমপ্লিকেটেড। গল্পটা আমি মডার্ন মাইন্ড বলে একটা সাইকোলজিক্যাল রচনার সংকলনে পেয়েছি। শামারক বলল, বলে যান। আমি বলে যেতে লাগলাম। খোদাবক্স নামে একটি তরুণ ছাত্র কলকাতা মেডিকেল কলেজে 3rd ইয়ারে পড়ছিল। অত্যন্ত গরিব। একটি বাড়িতে খাওয়ার পড়ার জন্য তাকে জায়গির থাকতে হতো। সেখানে সে একটি মেয়েকে পড়াতো। মেয়েটি স্কুল ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। মেয়েটির প্রতি খোদাবক্সের মনে এক ধরনের উষ্ণ অনুরাগ জন্ম নিয়েছিল। খোদাবক্স একদিন কলকাতা ময়দানে একটি জাদুকরকে খেলা দেখাতে দেখে জাদুকরের শূন্য টুপি থেকে কবুতর উড়িয়ে দিল। গুটে থেকে তাজা গোলাপ ফুল বের করে আনলো। এরকম আরো নানা আশ্চর্য জাদুর খেলা দেখার পর খোদাবক্সের মনে একটা বড় রকমের পরিবর্তন এলো। সে চিন্তা করলো, অস্থি ঘেটে আর মরা কেটে কি ফল? জাদু যদি না শিখতে পারি তো জীবনের আসল উদ্দেশ্যই মাটি হয়ে গেল। সে কাউকে কিছু না বলে জাদুকরের সাগরেদ হয়ে শহরে শহরে ঘুরতে আরম্ভ করলো। গল্প বলার মাঝখানে শামারক আমাকে থামিয়ে দিল। আপনি বলছেন যে সে এক বাড়িতে জায়গির থাকতো, সে বাড়ির মেয়েটিকে ভালোবাসতো, সেই মেয়েটির কি হলো? আমি বললাম, একটু অপেক্ষা করুন, বলছি। বলতে আরম্ভ করলাম। খোদাবক্স জাদুকরের সঙ্গে ভারতবর্ষের নানা শহরে ঘুরতে ঘুরতে পেশোয়ার চলে এলো। জাদুকরের কাছ থেকে সব খেলা শেখার পর বলল, আপনি এখন আমাকে আসল জাদু শেখান। জাদুকর বলল, আমার যা জানা ছিল সব শিখিয়ে দিয়েছি তোমাকে, আমি এর বেশি কিছু আর জানি না। খোদাবক্স বলল, আপনি যা শিখিয়েছেন তা তো হাতের চালাকি, আমি আসল জাদু শিখতে চাই। জাদুকর বলল, আসল জাদু বলতে কিছু নেই, এই হাতের চালাকির উপর দিয়েই জগৎ চলছে। খোদাবক্সের মন প্রতিবাদ করে উঠল, এত বিশাল জগতের সবটা চালাকির উপর চলতে পারে না। নিশ্চয়ই এক অদৃশ্য শক্তি এই জগৎকে চালিয়ে নিয়ে যাচ্ছে। আমি সেই শক্তির সঙ্গে পরিচিত হব এবং সেই শক্তি আমার মধ্যে ধারণ করব। জাদুকর বলল, হীরের মতো কঠিন তোমার জেদ এবং আকাশ স্পর্শী তোমার উচ্চাকাঙ্ক্ষা। তুমি হিমালয়ের জঙ্গলে গিয়ে সন্ধান করে দেখতে পারো। প্রাচীনকালের জ্ঞানী মানুষদের খাঁটি শিষ্য এক আধজনের সঙ্গে ভাগ্য থাকলে দেখা হয়ে যেতে পারে। তারপর খোদাবক্স হিমালয়ের জঙ্গলে সন্ধান করতে আরম্ভ করলো। অনেক সন্ন্যাসী ফকিরের সঙ্গ করলো, কিন্তু খোদাবক্সকে অত্যন্ত বেদনার সঙ্গে সত্য মেনে নিতে হলো যে তারা ঝুটা এবং জাল। সে আশা একরকম ছেড়েই দিয়েছিল। ভুটানের এক গুহায় সে এক বৌদ্ধ সন্ন্যাসীর দেখা পেয়ে গেল। সন্ন্যাসী তার পিঠে হাত দিয়ে বলল, তুমি যা সন্ধান করছো কারো কাছে পাবে না, তোমাকে নিজের ভেতর ডুব দিয়ে সে জিনিসটা বের করে আনতে হবে। তারপর খোদাবক্স কিছুটা তার মন থেকে এবং কিছুটা প্রাচীন যোগশাস্ত্রের সংস্কৃত পাণ্ডুলিপি ঘেটে ধ্যান করার একটা নতুন পদ্ধতি তৈরি করলো। দীর্ঘদিন ধ্যান করে সে একটা আশ্চর্য শক্তির অধিকারী হয়ে গেল। এই শক্তিটা পুরোপুরি রপ্ত করার পর মানুষের সমাজে ফিরে আসে। তখন ওই শক্তির খেলা দেখিয়েই সে জীবিকা নির্বাহ শুরু করে। সে বিনা চোখে দর্শন করারও একটা পদ্ধতি বের করেছে। লোমকূপ দিয়ে খোদাবক্স সবকিছু দেখতে পায়। চোখ বেঁধে দেওয়ার পরও সে গাড়ি ঘোড়া পূর্ণ জনাকীর্ণ রাজপথে সাইকেল চালিয়ে যেতে পারে। একটি বদ্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে একটি মাত্র আঙ্গুল বের করে বাইরে কি আছে বলে দিতে পারে। খোদাবক্সের বক্তব্য হলো, মানুষ লক্ষ লক্ষ বছর ধরে চোখে দেখার কাজে ব্যবহার করে আসছে বলেই চোখ দিয়ে সে দেখতে পায়। একইভাবে মানুষ কানকে শোনার কাজে লাগিয়েছে বলেই সে কান দিয়ে শুনতে পায়। আসলে মানুষের দেখার ক্ষমতা চোখে নয়, শোনার ক্ষমতা কানে নয়, ক্ষমতা ভিন্ন জায়গায় অধিষ্ঠান করেছে। যেমন পুলিশ চোর ধরে
এটা পুলিশের ক্ষমতা নয়, সে একটা বিশেষ ক্ষমতার নির্দেশ পালন করছে। আমাদের গল্পে খোদা বক্সের সঙ্গে ওই বিশেষ ক্ষমতার পরিচয় হয়েছে। এতদূর পর্যন্ত শোনার পর সামারক বলল, বাহ, ভয়ঙ্কর কমপ্লিকেটেড এবং একেবারে অরিজিনাল আইডিয়া। দিন আপনার পচা সিগারেট আরেকটা। আমি সিগারেট ধরিয়ে দিলাম। সামারক টানতে থাকলো। আমি বললাম, আমার কাহিনীটা এখনো শেষ হয়নি। সামারক বলল, বলে যান। আমি বলে যেতে থাকলাম, ওই আশ্চর্য শক্তি অর্জন করার জন্য খোদা বক্সকে চূড়ান্ত মূল্য দিতে হয়েছে। এখন খোদা বক্স ফুলের রং দেখতে পায় না, সঙ্গীত তার চিত্ত চঞ্চল করে না, শিশুর হাসি তার মনে সুখানুভূতি সৃষ্টি করে না, নারীর যৌবন তাকে উদ্দীপিত করে না। নিজের ভেতর আশ্চর্য শক্তি ধারণ করে ঈশ্বরের মতো এক আবিচ্ছিন্ন জীবন যাপন করে। খোদা বক্সের এই যে সব রকমের অনুভূতির লুপ্তি ঘটল, এটাই হলো তার ট্র্যাজেডি। আসলে সে এখন আর মানুষ নেই। খোদা বক্সের কাহিনীর ভেতর দিয়ে আমি আধুনিক মানুষের জীবনের ট্র্যাজিক দিকটি তুলে ধরতে চাই। আধুনিক মানুষ তার জ্ঞাত অজ্ঞাত সারে সেই আশ্চর্য শক্তির সন্ধান করে যাচ্ছে, ফলে সে আর মানুষ থাকছে না। সামারক তার বড় বড় চোখ দুটো মেলে আমার দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টি থেকে প্রশংসা ঝরে পড়ছে। সে বলল, সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে গোটা বিষয়টা যদি পরিস্ফুট করে তুলতে পারেন, ফাউস্টের মতো একটা চমৎকার দৃষ্টান্ত তৈরি হবে। আমি বললাম, রাতের স্বপ্ন যদি দিবসে কোনোদিন আকার লাভ করে, হয়তো একদিন এই নাটক আমি লিখব। সামারক বলল, আপনি লিখতে পারেন বা না পারেন সেটা পরের ব্যাপার। এরকম একটা উজ্জ্বল আইডিয়া আপনার মনে এসেছে, সেজন্য আপনাকে আমি ধন্যবাদ জানাবো। এরপর আরেক কাপ চা হয়ে যায়। এবার আমিই বানাই। আমি বললাম, আমার হিটারটা অত্যন্ত খেয়ালি, অনভিজ্ঞ মানুষকে পছন্দ নাও করতে পারে, সুতরাং আমি রিস্ক নিতে পারবো না। সামারক বলল, আচ্ছা আপনি হিটারে পানি বসান, আমি কাপগুলো ধুয়ে নিয়ে আসি। সামারক বেসিনে কাপ ধুতে গেল। এই সময় আমার ঘরে একজন দীর্ঘকায় ভদ্রলোক প্রবেশ করে বললেন, আচ্ছা এই ঘরে কি নাহিদ হাসান থাকেন? ভদ্রলোক চিবিয়ে চিবিয়ে কথা বলেন। দীর্ঘদিন বিলেত আমেরিকায় থাকলে বাঙালির উচ্চারণ পদ্ধতির মধ্যে যে একটা ধাতবতা জন্মায় এবং টেনে টেনে নাসিক্যধ্বনি সহকারে বাংলা বলেন, এই ভদ্রলোকের কথা বলার ঢঙে তার একটা আভাস পাওয়া গেল। আমি বললাম, আমার নামই জাহিদ হাসান। ভদ্রলোক এবারে আমার দিকে হাতের অর্ধেকটা বাড়িয়ে দিলেন। আমি বিরক্ত হলাম, তবু 5 আঙ্গুলের সঙ্গে করমর্দন করে বিলেত ফেরতের মর্যাদা রক্ষা করলাম। ভদ্রলোকের মেরুদণ্ডটি একেবারেই সোজা, মনে হয় বাঁকাতে পারেন না। চোখ দুটো ঘোলা ঘোলা। তিনি তার এই ইঙ্গবঙ্গ উচ্চারণে জানালেন, আমার নাম সোলেমান চৌধুরী। আপনার এখানে সামারক বলে এক মহিলার আসার কথা ছিল, আমি তার খোঁজেই এসেছি। এই সময় কাপগুলো হাতে করে সামারক বেরিয়ে এলো। সোলেমান চৌধুরীকে দেখে সে বলল, তোমার চিন্তা অসুবিধা হয়নি তো? সোলেমান চৌধুরী বললেন, অসুবিধে হয়নি। অসুবিধা হবে কেন? আমি তো ঢাকার ছেলে নই। চলো, সবাই অপেক্ষা করছে। সামারক বললে, এত গরমের মধ্যে যাব কোথায়? বসো, চা খাও, বেলা পড়ে আসুক। সোহরাওয়ার্দী উদ্যানে যাব এবং জাহিদ হাসান সাহেবকে আমার কবিতাগুলো পড়ে শোনাবো। নিতান্ত অনিচ্ছায় সোলেমান চৌধুরী সাহেব আমার খাটে তার দামি নিতম্বের একাংশ স্থাপন করে বললেন, কবিতা পড়ে শোনাবে? তাহলে তো হয়েছে, আমার পুরনো মাথা ব্যথাটা আবার নতুন করে জেগে উঠবে। তোমার যখন মাথা আছে, ব্যথাও আছে, এবং সে ব্যথা জেগে উঠতে পারে। কিন্তু আমি জাহিদ সাহেবকে কবিতা না শুনিয়ে কোথাও যেতে চাই। একথা বলে সামারক চেয়ারটা টেনে বসতে গেল। অমনি সে উল্টে মেঝের উপর পড়ে গেল। আঘাতটা তার লেগেছে, যদিও সে মুখে কিছু বলল না, কিন্তু মুখের ভাবে সেটি প্রকাশ পেল। সোলেমান চৌধুরী শ্লেষ পিষিয়ে বললেন, কবিতা শোনাতে গেলে মাঝে মাঝে এমন আছাড় খেতে হয়। দুজনের বাদানুবাদের মধ্যে আমার বলার কিছু খুঁজে পেলাম না। অবশ্য আমার বুঝতে বাকি রইল না, ইনি সেই সোলেমান চৌধুরী যার কথা আবুল হাসনাত সাহেব আমাকে বলেছিলেন। সামারককে নিয়ে তিনি হাসনাত সাহেবের কাছে চাকরির ব্যাপারে অনুরোধ করেছিলেন। সামারক একটা চমৎকার গোলাপ, কিন্তু তার অনেক কাটা কথাটা আমার মনে ছ্যাক করে ভেসে উঠল। হাতে ময়লা লেগে যাবে এই ভয়ে অতি সন্তর্পণে সোলেমান চৌধুরী কাপটা হাতে নিয়ে আমার তৈরি আশ্চর্য চায়ে চুমুক দিয়ে কাপটা রেখে দিলেন। বুঝলাম তার রুচিতে আটকে যাচ্ছে। আমার চা খেয়ে হেঁটে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে চলে এলাম। শরতের
অপূর্ব সুন্দর বিকেল, ঝিরিঝিরি হাওয়া বইছে, চারপাশের প্রকৃতি জীবন্ত। যেদিকেই চোখ যায় মনে হবে কোথাও শূন্যতা, কোথাও অপূর্ণতা নেই। সর্বত্র প্রাণ যেন তরঙ্গিত হয়ে উঠেছে। আমরা উদ্যানের পুকুরের পশ্চিম দিকের পুকুর পাড়টির কাছে ঘাসের উপর বসলাম। এত সুন্দর জাজিমের মতো নরম ঘাস যে আমরা শুয়ে পড়তে ইচ্ছে করছিল। সুলেমান চৌধুরী ইতস্তত করছিলেন। তিনি জুতোর ডগা দিয়ে পরীক্ষা করে দেখছিলেন ঘাসের তলা থেকে পানি কাদা উঠে এসে তার প্যান্টটা ময়লা করে দেবে কিনা। অগত্যা তাকেও বসতে হলো। সামারক সুলেমান চৌধুরীকে বলল, এবার তুমি একটা সিগারেট জ্বালাও এবং একটু টেনে টেনে আমাকে দাও। সুলেমান চৌধুরী সিগারেট ধরালেন এবং সামারক কবিতার খাতাটার পাতা উল্টাতে লাগলেন। তারপর চুলের গোছাটা টেনে পেছনে ফিরিয়ে কবিতা পড়ার জন্য প্রস্তুত হলো। তার মুখের ভাবেই সেটা বোঝা যাচ্ছে। সুলেমান চৌধুরী জ্বালানো সিগারেটটা সামারকের হাতে ধরিয়ে দিল। সে তাতে কটা নিবিড় টান দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে কবিতা পড়তে আরম্ভ করলো। সামারকের কণ্ঠস্বরটি মার্জিত, উচ্চারণে কোনো জড়তা নেই। এত তন্ময় হয়ে পাঠ করে যে অভিভূত না হয়ে পারা যায় না। প্রতিটি পংক্তি মনের ভেতর গেঁথে যায়। যেখানে আবেগ দেওয়ার প্রয়োজন সেখানে এমন সুন্দরভাবে এমন একটা গাঢ় আবহ সৃষ্টি করে, তার মাথা হাত দিয়ে আদর করে দেওয়ার ইচ্ছে জেগে ওঠে। কোনো কোনো অংশ পড়ার সময় তার স্বর জলতরঙ্গের মতো বেজে ওঠে। আমি নিজে নিজে যখন ওই কবিতাগুলো পাঠ করেছিলাম তখন অনেক জায়গায় ছন্দের ভুল এবং মাত্রায় বেশ কম ধরতে পেরেছিলাম, কিন্তু সামারক যখন পড়ে গেল মাত্রা দোষ এবং ছন্দের ভুল হয়েছে একথা একবারও মনে হলো না। একসঙ্গে 5টি ছোট বড় কবিতা পড়ল সে। আমি না বলে পারলাম না, আপনার পড়ার ভঙ্গিটি এতই চমৎকার যে ছন্দের ভুল, মাত্রা দোষ এগুলো একেবারেই কানে লাগে না। সামারক বলল, আমার ছন্দ, মাত্রা এসব ভুল হয় আমি জানি। এই বড় কবিতাটি যখন পড়বো আপনি দেখিয়ে দেবেন কোথায় কোথায় ত্রুটি আছে। এবার সুলেমান চৌধুরী বললেন, সামারক তুমি বড় কবিতাটাও পড়বে নাকি? সামারক বলল, অবশ্যই। সুলেমান চৌধুরী বললেন, তাহলে তো সন্ধে হয়ে যাবে, আমার বন্ধুরা অপেক্ষা করে আছে। সামারক জবাব দিল, থাকো, তোমার বন্ধুদের তো আর নতুন দেখছি না। সুলেমান চৌধুরীও খেপে গিয়ে বললেন, তুমিও তার নতুন কবিতা পড়ছো না, এ পর্যন্ত কত মানুষকে শোনালেন? সামারক জবাব দিল, আমার যত লোককে ইচ্ছে তত লোককে শোনাবো। তোমার মাতাল বন্ধুদের কাছে রোজ রোজ হাজিরা দিতে আমার প্রাণ চায় না। তোমার তারা থাকে, যাও, আমি জাহিদ সাহেবকে সবগুলো কবিতা পড়ে শোনাবো। সুলেমান চৌধুরী উত্তেজনা বশত উঠে দাঁড়ালেন, সামারকের দিকে কটমটে চোখে তাকালেন, তারপরে এক পা করে চলে গেলেন। সামারক স্তব্ধ হয়ে বসে রইল। সুলেমান চৌধুরী তো চলে গেলেন, আমি চরম বেকায়দার মধ্যে পড়ে গেলাম। আমার মনে একটা অস্বস্তি বোধ পীড়া দিচ্ছিল। সামারক এবং সুলেমান চৌধুরীর সম্পর্কের রূপটা কেমন সে বিষয়ে আমি বিশেষ জ্ঞাত নই। হাসনাত সাহেবের কথা থেকে শুধু এতটুকু জানতে পেরেছি, বিলেতে সুলেমান চৌধুরী এবং হাসনাত সাহেব একই ফ্ল্যাটে থাকতেন। এই সুলেমান চৌধুরী একবার সামারকের চাকরির তদবির করতে হাসনাত সাহেবের কাছে এসেছিলেন। সুলেমান চৌধুরী এবং সামারকের ভেতরকার সম্পর্কের ধরনটা কেমন সেটা নিয়ে হাসনাত সাহেব কোনো কথা বলেননি। মনে মনে আমি নানা কিছু কল্পনা করলাম। এমনও হতে পারে সুলেমান চৌধুরী সামারকের বন্ধু, আবার নারী পুরুষের বন্ধুত্বেরও তো নানা হেরফের রয়েছে। বিয়ে না করেও হয়তো তারা একসঙ্গে একই ছাদের তলায় বাস করেছে। অথবা এমন হতে পারে বিয়ে করবে বলে উভয়ের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। দুজনের সম্পর্কের মাঝখানে আমি কেমন করে এসে গেলাম এই কথাটা চিন্তা করে আমি মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছিলাম। আমি যদি এই জায়গায় না আসতাম তাহলে দুজনের মধ্যে এমন একটা খাপছাড়া ব্যাপার ঘটতে পারত না। আমার সম্পর্কে সুলেমান চৌধুরী কি জানি ধারণা নিয়ে গেলেন। আমি তো আর বাচ্চা ছেলে নই। প্রথম থেকে ভদ্রলোক যে আমাকে অপছন্দ করেছেন সেটা বুঝতে কি বাকি আছে? ভদ্রলোক হাত মেলাবার সময় হাতের 5টি আঙ্গুল মাত্র বাড়িয়ে দিয়েছিলেন। নিতান্ত অনিচ্ছায় তার মহামূল্যবান নিতম্বের একটি অংশ মাত্র আমার খাটে রেখেছিলেন। মুখে দিয়েই আমার বানানো চায়ের কাপটি সরিয়ে দিয়েছিলেন। এই রকম একটি মানুষ যিনি প্রতিটি ভঙ্গিতে আমার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন, তার সঙ্গে বিকেলবেলা সোহরাওয়ার্দী উদ্যানে এলাম কেন?
আমাকে এখানে না আনলে কি শামারকের চলতো না? ভদ্রমহিলা আমাকে নিয়ে কি করতে চান? আমি শামারকের দিকে তাকালাম। সে চুপটি করে বসে আছে, মুখে কোনো কথা নেই। হাত দিয়ে টেনে টেনে পেছন থেকে চুলের গোছাগুলো মুখের উপর ছড়িয়ে দিচ্ছে। কালো চুল তার মুখের অর্ধেক ঢাকা পড়ে গেছে। আলুলায়িত শামারকের এই গধূলি বেলায় সোহরাওয়ার্দী উদ্যানের পটভূমিকায় একটি সুন্দর ধাঁধার মতো দেখাচ্ছে। সেদিকে তাকিয়ে আমার মনে একটা আতঙ্কের ভাব জাগল। এই মহিলা তার অপরূপ সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আমাকে কোথায় টেনে নিয়ে যেতে চাইছে? হঠাৎ ঝালমুড়ি বিক্রেতা, সফট ড্রিঙ্কওয়ালা এবং অন্য হকারদের চিৎকার আমাকে উঠে দাঁড়াতে হলো। সোহরাওয়ার্দী উদ্যান বিশেষ সুবিধার জায়গা নয়। এখানে যে কোনো অঘটন যে কোনো সময় ঘটে যেতে পারে। 10-12 জন কিশোর চিৎকার করছে সাপ সাপ বলে, এবং ইটের টুকরো, মাটির ঢেলা হাতের কাছে যা পাচ্ছে ছুঁড়ে মারছে। সাপের কথা শুনে আমার শির দ্বারা বেয়ে আতঙ্কের একটা শীতল স্রোত প্রবাহিত হলো। শামারককে বললাম, তাড়াতাড়ি উঠে আসুন। সে সামনের চুলগুলো পেছনে সরাতে সরাতে বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, ফেরিওয়ালারা সাপ সাপ বলে চিৎকার করছে, শুনতে পাচ্ছেন না? যেন কোথাও কিছু হয়নি। শামারক এমন ভাবে ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতে করতে বলল, অত ভয় পাচ্ছেন কেন? সাপ তো অত্যন্ত সুন্দর জিনিস। তার ঠোঁটে একটা রহস্যময় হাসি খেলে গেল। ফেরিওয়ালারা ইট পাটকেল ছুটতে ছুটতে মার মার বলে এগিয়ে আসছে। আমরা পলায়মান সাপের মাথাটি দেখতে পেলাম। লিকলিকে শরীরটা ঘাসের জন্য দেখা যাচ্ছে না। মাথাটা অত্যন্ত অন্তত হাতখানেক তুলে ধরে দ্রুত বেগে পালিয়ে প্রাণে বাঁচতে চাইছে। সোহরাওয়ার্দী উদ্যানের ঘনায়মান অন্ধকারেও দেখা গেল সাপের মাথা থেকে একটা সোনালি রেখা শিরদাঁড়ার উপর দিয়ে বয়ে গেছে। শরীরের রং ঘাসের মতো সবুজ। শামারক অনুচ্চ স্বরে চিৎকার করে উঠল, দেখছেন সাপটা কি সুন্দর? পিঠের উপর সোনালি রেখাটি দেখেছেন? শামারক অবাক হয়ে ভয়তাড়িত সাপটাকে দেখছে। আমি তাকে হাত ধরে টানতে টানতে উদ্যানের বাইরে নিয়ে এলাম। বাংলা একাডেমির গোড়ায় এসে বললাম, কোথায় যাবেন বলুন, আপনাকে রিক্সা ডেকে দিই। সে বলল, এক কাজ করুন, আমাকে আপনার হোস্টেলে নিয়ে চলুন, গল্প করে একটা রাত কাটিয়ে দেয়া যাবে। আমার মনে হলো শামারক আমার সঙ্গে রসিকতা করছে, তাই আমি জানতে চাইলাম, আমি হোস্টেলে নিয়ে গেলে আপনি থাকতে পারবেন? সে বলল, কেন নয়, আমাকে তার চাইতেও আরো অনেক খারাপ জায়গায় রাত কাটাতে হয়েছে। আমি বললাম, আমাদেরটা ছেলেদের হোস্টেল, মহিলাদের সেখানে থাকতে পারে না। শামারক ফের জিজ্ঞেস করলেন, আপনাদের হোস্টেলে রাতে কোনো মহিলা থাকতে পারে না? আমি বললাম, কোনো মহিলা লুকিয়ে ছুবিয়ে থাকে, কিন্তু তারা ভালো মহিলা নয়। তার ঠোঁটে আবার সেই রহস্যময় হাসিটা খেলে গেল। আমাকে আপনি ভালো মহিলা মনে করেন? তাহলে তার কথা শুনে খেপে গেলাম। আমি বললাম, আপনি ভালো কিংবা খারাপ সে আপনার ব্যাপার, কিন্তু এখন যাবেন কোথায় বলুন, রিক্সা ঠিক করে দিই। এবার শামারকের উত্তপ্ত কণ্ঠস্বর শুনলাম, আপনার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? একজন ভদ্র মহিলাকে শুধু রিক্সায় উঠিয়ে দিয়ে মনে করবেন মস্ত একটা দায়িত্ব পালন করেছি? ঢাকা শহরের রাস্তাঘাটের যা অবস্থা, এই ভর সন্ধেবেলা একেবারে একাকী কোথাও যাওয়ার জো আছে? রাস্তাঘাট চোর, ছেঁচড় এবং হাইজাকারে ভর্তি। আমি তো মহা মুশকিলে পড়ে গেলাম। ভদ্রমহিলাকে নিয়ে আমি কি করি? শেষ পর্যন্ত বলতে বাধ্য হলাম, আপনি বলে দিন আমাকে এখন কি করতে হবে। শামারক আমার চোখে চোখ রেখে সেই রহস্যময় হাসি হাসলো। তার ওই হাসিটি দেখলে আমার বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে যায়। কি করব স্থির করতে না পেরে আচা ভুয়োর মতোই দাঁড়িয়ে রইলাম। শামারক হাতের ইশারায় একটা রিক্সা ডেকে চড়ে বসলো। আমাকে বলল, আপনি উঠে আসুন। আমার তো ভাবনা চিন্তা লোপ পাওয়ার জোগাড়। আমতা আমতা করে বললাম, আপনার সঙ্গে আমি আবার কোথায় যাব? শামারক ধৈর্যচ্যুতির লক্ষণ দেখা দিল। আপনি তো কম ধরনের লোক নন, বলছি উঠে আসুন। অগত্যা উঠে বসতে বাধ্য হলাম। নিজেকে যথাসম্ভব সংকুচিত করে রিক্সার এক পাশে আড়ষ্ট হয়ে বসলাম। শামারক বলল, আপনাকে নিয়ে আর পারা গেল না। অমন চোরের মতো হাত পা গুটিয়ে বসে আছেন কেন? আমরা যে রিক্সায় উঠেছি তার খোলের পরিসর নিতান্তই সংকীর্ণ। যদি আমি শরীরটা মেলে দেই, শামারকের শরীরের সঙ্গে আমার শরীর ঠেকে যাবে, তার সঙ্গে আমার কোনোই সংঘর্ষ লেগে যাবে। রিক্সা যখন চলতে আরম্ভ করলো, আমি শামারকের শরীরের ঘ্রাণ পেতে আরম্ভ করলাম। হালকা হাওয়ার টানে এক ধরনের মৃদু সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। পুরপুরি নরম এক ধরনের ইন্দ্রিয় অবশ করা সুগন্ধি মেখেছে শামারক।
আমার খুব ইচ্ছে করছিল তার হাত দিয়ে তার কাঁধ দুটো স্পর্শ করি, কিন্তু বাস্তবে ভিন্ন রকম কাজ করে বসলাম। রিক্সাওয়ালাকে বললাম, ভাই এক পাশে নিয়ে রিক্সা 2 মিনিট রাখবে? শামারক জিজ্ঞেস করলো, কেন রাখবে রিক্সা? আমি বললাম, সিগারেট জ্বালাবো। শামারক ঝংকার দিয়ে উঠলো, এই আপনার সিগারেট খাওয়ার সময়? আমি বললাম, সিগারেট খেলে আপনার অসুবিধা হবে? সে তেমনি ঝংকৃত গলায় বলল, আমার সুবিধা অসুবিধার কথা আপনি কি বুঝবেন? ঠিক আছে, জ্বালিয়ে নিন আপনার সিগারেট। রিক্সাওয়ালাকে কোথায় যেতে হবে সে কথা আমরা দুজনের কেউ বলিনি। শাহবাগের কাছাকাছি এসে সে জানতে চাইলে কোথায় যেতে হবে। আমি বললাম, মেম সাহেবের কাছে জেনে নাও। শামারক ধমকের স্বরে বলল, মেম সাহেব ডাকলেন কেন? বললাম, কি ডাকতে হবে আপনি বলে দিন। সে বলল, আপনার সঙ্গে কথা বলে লাভ নেই, আপনি একটা গ্রামীণ কুষ্মাণ্ড, বোধশক্তি কিছুই জন্মায়নি। আমি হেসে উঠতে চাইলাম। এতক্ষণে ঠিক করে ফেলেছেন আমি একটা গ্রামীণ কুষ্মাণ্ডই বটে? শামারক বলল, ঢের হয়েছে, আর পাকামো করবেন না। রিক্সাওয়ালাকে বলল, ভাই গ্রিন রোড চলো। রিক্সা যখন এলিফ্যান্ট রোড ছাড়িয়ে যাচ্ছে, শামারক আমার গায়ে আঙ্গুলের গুঁতো দিয়ে বলল, সব ব্যাপারে তো আপনার হে করার অভ্যাস। মহিলার কথা শুনে আমার পিত্তি জ্বলে গেল। বললাম, আপনার সঙ্গে এক রিক্সায় যাওয়া আমার সম্ভব হবে না। রিক্সাওয়ালাকে বললাম, ভাই আমাকে এখানে নামিয়ে দিয়ে যাও। শামারক আমার হাত দুটো ধরে ফেলে বলল, নামতে চাইলেই কি নামা যায়? আপনি তো অদ্ভুত মানুষ, একজন ভদ্রমহিলাকে রাস্তার মাঝখানে ছেড়ে দিয়ে বললেই হলো আমি চললাম? আশ্চর্য বীর পুরুষ। আমি বললাম, আপনার সঙ্গে আমার বনছে না, সুতরাং আমার নেমে যাওয়াই উচিত। ভদ্রমহিলা বললেন, আমার কথা শুনুন, তবেই বনবে। আমি বললাম, বলুন আপনার কথা। সে বলল, যে বাড়িতে যাচ্ছি ওরা হচ্ছে এমন মানুষ যাদেরকে বলা যায় ফিলথিলি রিচ, টাকা ছাড়া কিছুই বোঝে না। সুতরাং আপনার পরিচয় করিয়ে দেওয়ার সময় বলবো, আপনার বাবার 3 কোটি টাকার সম্পত্তি আছে, সাহিত্য চর্চা করেন বলেই এমন বাদাইমার মতো থাকেন। আমি চিন্তাও করতে পারছি না মহিলা আমাকে কোন ফাঁদে জড়াচ্ছেন। আমি বললাম, আমার বাবাও নেই, টাকাও নেই, আপনি আমাকে 3 কোটি টাকার মালিকের পুত্র এ পরিচয় দেবেন কেন? শামারক জবাব দিল, আপনি আমার সঙ্গে এক রিক্সায় যাচ্ছেন, আমার একটা ইজ্জত আছে না? সুন্দরী মহিলার সঙ্গে এক রিক্সা চড়ে এই এত দূর এসেছি, তার শরীরের ঘ্রাণে বুকের বাতাস পর্যন্ত আলোড়িত হয়ে উঠেছে, শরীরের স্পর্শে সুপ্ত সব বাসনা জেগে উঠেছে। এই মহিলা আমাকে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে জল্লাদের হাতে তুলে দিতে চাইলেও আমি অমত করার মতো কিছু পেলাম না। যা আছে কপালে ঘটবে। রিক্সাটা এসে গ্রিন রোডের একটা বাড়ির সামনে দাঁড়ালো। জমকালো বাড়ি। বদ্ধ গেটের সামনে একজন বুড়ো মতো দারোয়ান টুলের উপর বসে আছে। শামারককে দেখে দারোয়ান অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে উঠে দাঁড়ালো। বেগম সাহেবা আপনি? শামারক জিজ্ঞেস করলো, আদিল সাহেব আছেন? দারোয়ান বললেন, জি। ভেতরে ঢুকে দেখলাম বাড়ির প্রাঙ্গণে লোহার রড এবং বালুর স্তূপ, দুখানি বড়সড় ট্রাক এক পাশে দাঁড়িয়ে আছে। এত সব লোহা লক্কর পেরিয়ে আমরা বাড়ির সামনে চলে এলাম। শামারক কলিং বেল চাপ দিতেই দরজা খুলে গেল। দোহারা চেহারার একজন ফর্সাফনা ভদ্রলোক সামনে দাঁড়িয়ে। শামারককে দেখে ভদ্রলোক উচ্ছ্বসিত হয়ে উঠলেন, আরে আরে শামারক, এতদিন পরে পথ ভুলে এলে নাকি? শামারকের পেছন পেছন আমিও ড্রয়িং রুমে পা রাখলাম। আমাকে দেখা মাত্রই ভদ্রলোকের উচ্ছ্বাস আপনা থেকেই থেমে গেল। জানতে চাইলেন, ইনি কে? শামারক বলল, উনার কথা পরে বলছি, বাড়িতে ফরিদা আপা আছেন? ভদ্রলোক বললেন, হ্যাঁ আছে। শামারক বলল, চলুন তার সঙ্গে আগে দেখা করি। ভদ্রলোকের পেছন পেছন শামারক সিঁড়ি বেয়ে দোতলে উঠতে আরম্ভ করলো। আমাকে বলল, জাহিদ সাহেব আপনি একটু অপেক্ষা করবেন, আমি উপর থেকে আসি। ড্রয়িং রুমে বসে আমি একটা সিগারেট জ্বালালাম। এই বাড়ির সমস্ত কিছুতেই কেবলই টাকার ছাপ, চোখে না পড়ে যায় না। সোফা সেটগুলো বড় এবং মোটাসোটা, দেয়ালে 8-9টা ফ্রেমে বাঁধানো ছবি, মনে হলো ওগুলো কোনো বিদেশি ক্যালেন্ডার থেকে কেটে বাঁধানো হয়েছে। এক পাশে আরবিতে আল্লাহ এবং মোহাম্মদ লেখা ক্যালিগ্রাফি, অন্যদিকে কাবা শরীফের আর্ধেক দেয়াল জোড়া একটা ছবি ঝুলিয়ে রাখা হয়েছে। এই ছবিগুলো দেখলে বাড়ির মালিকের রুচির একটা পরিচয় পাওয়া যাবে। বিদেশি ক্যালেন্ডার থেকে কেটে নেওয়া অর্ধনগ্ন নারীর ছবি গৃহস্বামী যেমন পছন্দ করেন, তেমনি ধর্মকর্মেও তার মধ্যে আল্লাহ, মোহাম্মদ এবং কাবা শরীফের অর্ধেক দেয়াল জোড়া সোনালী প্রেমে বাঁধা এই ছবি থেকে তার পরিচয় মেলে। ঘরের যেদিকেই তাকায় মনে হচ্ছিল সবখানে কাঁচা টাকা হুঙ্কার দিচ্ছে। এই ধরনের পরিবেশের মধ্যে এসে আমি ভয়ানক অসহায় বোধ করতে থাকি। আমার অস্তিত্বের অর্থহীন বড় বেশি পীড়ন করতে থাকে।
এই ঘরের হাওয়ার মধ্যে এমন কিছু আছে যা আমার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে। আরেকটা সিগারেট ধরাবো কিনা চিন্তা করছিলাম। এমন সময় দেখি সেই দোহারা ভদ্রলোক উপর থেকে নেমে এসে আমার উল্টো দিকে সোফায় বসলেন। তারপর আমার চোখ মুখের দিকে খুব ভালো করে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনার নাম? জবাব দিলাম, জাহিদ হাসান। ভদ্রলোক মনে হয় এক টিকুটি করলেন। আমার মনে হলো নামটা তার পছন্দ হয়নি। তারপর তিনি জানতে চাইলেন কোথায় থাকি। বললাম, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। তিনি জিজ্ঞেস করলেন, ওখানে কি করেন? আমি বললাম, একজন রিসার্চ ফেলো। ভদ্রলোক এবার আরো নাজুক একটা প্রশ্ন করে বসলেন, শামারকের সঙ্গে আপনার কি সম্পর্ক? আমি মনে মনে একটুখানি সতর্কতা অবলম্বন করলাম। শামারক আসার সময় রিক্সায় আমাকে বলেছিল এই বাড়িতে আমার বাবা যে 3 কোটি টাকার মালিক, আমার এই পরিচয় প্রকাশ করবে। মনে হলো ভদ্রলোক প্রশ্ন করে আমি সত্যি সত্যি 3 কোটি টাকার মালিকের ছেলে কিনা সেই জিনিসটি যাচাই করে নিতে চাইছেন। এবার আমি ভালো করে ভদ্রলোকের দিকে তাকালাম। তার মাথার সবগুলো চুল পেকে যায়নি, আবার চুল কাঁচাও নেই। তার গলার ভাঁজে মধ্যে 3টি সাদা রেখা দেখতে পেলাম। বুঝতে পারলাম ভদ্রলোক নিয়মিত ঘাড়ে বগলে এবং গলায় পাউডার মেখে থাকেন। গলার মধ্যে সাদা 3টি রেখা, ওগুলো পাউডারেরই দাগ। আমি এবার ভদ্রলোকের মুখের দিকে তাকিয়েই জবাব দিলাম, শামারক আমার বন্ধু। তিনি ফের জানতে চাইলেন কি ধরনের বন্ধু। আমি বললাম, কি ধরনের বন্ধু বললে আপনি খুশি হবেন? এ সময় পর্দা ঠেলে শামারক ড্রয়িং রুমে প্রবেশ করলো। তার হাতে একটি ট্রেতে চায়ের সরঞ্জাম এবং প্লেটে 2টো রসগোল্লা আর 2খানা নিমকি। আমি বললাম, 1 কাপ চা ছাড়া কিছুই খাবো না, কারণ এখনই হোস্টেলে ফিরে ভাত খেতে হবে। শামারক আমাকে চা বানিয়ে দিল। আমি চায়ে চুমুক দিতে থাকলাম। সে রসগোল্লা এবং নিমকির প্লেটটা সেই দোহারা চেহারার ভদ্রলোকের সামনে বাড়িয়ে ধরে বলল, আদিল ভাই, এগুলো আপনিই খেয়ে ফেলবেন। ভদ্রলোক অত্যন্ত জোরের সঙ্গে জানালেন, আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। কিছুদিন হয় ডায়াবেটিসের লক্ষণ দেখা দিয়েছে। তারপর কথাটা ঘুরিয়ে নিতে চেষ্টা করলেন, মানে ডাক্তার বলছিলেন সময় অসময় মিষ্টি খেলে ডায়াবেটিস হয়ে যেতে পারে, তাই আগে থেকে সতর্কতা অবলম্বন করছি। আমার মনে হলো ভদ্রলোকের ডায়াবেটিস হয়েছে, কিন্তু সেটা শামারকের কাছ থেকে গোপন করতে চান। আমি চা শেষ করে উঠে দাঁড়ালাম। ভদ্রলোক সম্পর্কে আমার মনে একটা বিশ্রী ধারণা জন্ম নিয়েছে। আসার সময় তাকে ভদ্রতা দেখাবার কথাও ভুলে গেলাম। শামারক আমার পেছন পেছন গেট অব্দি এলো। সে জানালো আজকের রাতটা সে এখানেই কাটাবে, কারণ আদিল ভাইয়ের স্ত্রী ফরিদা আপা তাকে খুবই স্নেহ করেন। দেখা দিয়েই চলে গেলে ফরিদা আপা ভীষণ রাগ করবেন। তারপর আমাকে বলল, পরশুদিন বিকেলবেলা আমি যেন তাদের বাড়িতে যাই। আমার সঙ্গে তার নাকি অনেক কথা আছে। সে একটা ভাঁজ করা কাগজ আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এর মধ্যে ঠিকানা লেখা আছে। গেটের বাইরে চলে এসেছি। শামারক আবার আমাকে ডেকে বলল, শান্তিনগর বাজারে গিয়ে আবুলের হোটেলের তালাশ করবে। হোটেলের বাঁ দিকের গলিতে আমাদের বাড়ি। গ্রিন রোডের সেই বাড়ি থেকে আসার পর আমি মস্ত দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। শামারকের সঙ্গে সুলেমান চৌধুরীর সম্পর্কের ধরনটা কি? সেদিন সোহরাওয়ার্দী উদ্যান থেকে রাগারাগি করে তিনি চলেও বা গেলেন কেন? শামারক আমাকে গ্রিন রোডের বাড়িটায় নিয়ে গেলেন কেন? আমার বাবা 3 কোটি টাকার মালিক, ওই বাড়িতেও এই পরিচয় বা দিতে হবে কেন? আমার মনে হচ্ছে আমি একটা অদৃশ্য জালের মধ্যে জড়িয়ে যাচ্ছি। একাধিকবারে এই চিন্তাও আমার মনে এসেছে, কোথাকার শামারক, কদিনের বা পরিচয়, এখনো তাকে ভালো করে জানিনে শুনিনে তার ব্যাপারের মধ্যে আমি জড়িত হয়ে পড়ছি কেন? আমার কি লাভ? বেরিয়ে আসতে চাইলেই পারি, কিন্তু আসবো কেন? অজগরের শ্বাসের মধ্যে কোনো প্রাণী যখন পড়ে যায় এবং আস্তে আস্তে চরম সর্বনাশের দিকে ছুটতে থাকে, আমার রক্তের মধ্যেও সর্বনাশের সেরকম নেশাই এখন কাজ করতে আরম্ভ করেছে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।